রমেশচন্দ্র বর্মার আঙুল ক্যালকুলেটরে এমনভাবে চলত যেন কোনো সঙ্গীত শিল্পীর আঙুল তবলার ওপর চলছে। তার অফিসের দেওয়ালগুলো পুরনো কাঠের তৈরি ছিল এবং সেখানে ঝোলানো শংসাপত্রগুলো এই কথার সাক্ষ্য দিত যে রমেশচন্দ্র বর্মা এই শহরের সবচেয়ে নির্ভরযোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ২৫ বছরের পরিশ্রমে তিনি এই সম্মান অর্জন করেছিলেন। বড় বড় ব্যবসায়ীরা তাদের হিসাব নিকাশ নিয়ে তার অফিসে আসতেন এবং তার এক সইয়ে লাখো টাকার চুক্তি চূড়ান্ত হয়ে যেত। কিন্তু সেই সন্ধ্যায় তার চেহারায় সন্তোষের বদলে এক গভীর ক্লান্তি ছিল, যা শুধু কাজের ক্লান্তি ছিল না। এই ক্লান্তি অন্য কিছু ছিল, ভেতর থেকে আসা সেই ক্লান্তি যা তখন হয় যখন মানুষ বছরের পর বছর কোনো আশাকে লালন করে আর সেই আশার গাছ তবুও ফল দেয় না। অভিনব, তিনি জোরালো গলায় ডাকলেন। বাড়ির অন্য দিক থেকে কোনো উত্তর এলো না। রমেশচন্দ্র নিজের চশমা খুলে টেবিলে রাখলেন এবং চোখ বন্ধ করে নিলেন। কিছুক্ষণের জন্য তিনি এভাবেই বসে রইলেন, যেন কোনো খুব ক্লান্ত পথিক কোনো পাথরের ওপর বসে দম নিচ্ছে। তারপর তিনি পুনরায় ডাকলেন এবং এবার তার গলায় ক্লান্তির পাশাপাশি এক তেতো ভাবও ছিল। বাড়ির ভেতরে অভিনব বর্মা নিজের ঘরের ছাদের দিকে তাকিয়েছিল। তার ঘরের অবস্থা কোনো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। বিছানার এক কোণে সিয়ের মোটা মোটা বই ছিল, যার পাতাগুলোতে ধুলোর একটা পাতলা আস্তরণ জমে গিয়েছিল। টেবিলে অ্যাডমিট কার্ড রাখা ছিল, যার এক কোণে চায়ের দাগ ছিল। এই নিয়ে তৃতীয়বার অভিনব সেই পরীক্ষায় বসতে চলেছিল যাকে তার বাবা তার ভাগ্য বলে ধরে নিয়েছিলেন। আর তৃতীয়বারও তার পুরো বিশ্বাস ছিল যে ফলাফল সেটাই হবে যা আগের দুবার হয়েছিল। পরীক্ষার হলে বসে সে ঘন্টার পর ঘন্টা প্রশ্নোত্তরের দিকে তাকিয়ে থাকত। তার মাথা ফাঁকা ছিল না, বরং সে অন্য কিছুই ভাবত। সে ভাবত পরীক্ষার হলের বাইরে যে চাওয়ালা বসে আছে, সে এত কম জায়গায় এত বেশি মানুষকে কিভাবে সামলায়। সে ভাবত এই পরীক্ষা কেন্দ্রের ক্যান্টিনটাকে যদি আরেকটু গুছিয়ে নেওয়া যায় তবে তারা দ্বিগুণ রোজগার করতে পারবে। কিন্তু কাগজে যে প্রশ্নগুলো লেখা ছিল সেগুলো তার মাথায় ঢুকতই না। অভিনবের আগ্রহ সংখ্যায় নয়, বরং মানুষে ছিল। সে বাজারে ঘন্টার পর ঘন্টা ঘুরত এবং এটা বোঝার চেষ্টা করত যে একটা ছোট দোকান এত কেন চলে, যেখানে পাশের বড় দোকানটা বন্ধ হওয়ার মুখে। তার এটা দেখতে ভালো লাগত যে মানুষ কি চায় আর তাদের কি দেওয়া হচ্ছে। এই দুটোর মাঝখানে যে ফারাকটা থাকে, তার মধ্যেই সে আসল ব্যবসা দেখতে পেত। তার মনে চিন্তার এক ঝড় সবসময় চলতেই থাকত, কিন্তু সেই চিন্তাগুলো তার বাবার তৈরি করা ছাঁচে গড়া ছিল না। রমেশচন্দ্র বর্মার দুনিয়া খুব সোজা ছিল। হিসাব নিকাশে সবকিছু পরিষ্কার থাকে। ক্ষতি বা লাভ, শূন্য বা এক, একেবারে স্পষ্ট। তার কাছে জীবনটাও ঠিক এমনই ছিল। ছেলে সিএ হবে, তার কাজ সামলাবে, তার সুনাম এগিয়ে নিয়ে যাবে, ব্যাস এটাই স্থির ছিল আর এটাই হওয়ার কথা ছিল। কিন্তু অভিনব সেই সোজা মেখায় চলতে গিয়ে বারবার হোঁচট খেত। সেই সন্ধ্যায় যখন সে নিচে এলো, বাবা আগে থেকেই চেয়ারে বসে তার অপেক্ষা করছিলেন। তার হাতে চায়ের কাপ ছিল, কিন্তু চা ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি অভিনবকে দেখেই বললেন, বসো এখানে। অভিনব সোফায় বসে পড়ল। তার মা সুমিত্রা রান্নাঘরে ছিলেন। সবজি কাটার শব্দ বন্ধ হয়ে গেল, কারণ তাদের কান পর্যন্ত এই কথাবার্তা পৌঁছচ্ছিল এবং তিনি বুঝে গিয়েছিলেন যে আজ আবার সেটাই হবে যা গত কয়েক মাস ধরে হয়ে আসছিল। পরীক্ষা আর কদিন পর? বাবা জিজ্ঞেস করলেন। 12 দিন। প্রস্তুতি কেমন? অভিনব চুপ রইল। তার হাত নিজের কোলের উপর জড়ো করা ছিল এবং তার দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ ছিল। আমি কিছু জিজ্ঞেস করেছি? রমেশচন্দ্রের গলা শক্ত হয়ে গেল। জানি না, অভিনব আস্তে করে বলল। জানি না। বাবা তার কথার পুনরাবৃত্তি করলেন এবং তার ঠোঁটে একটা তেতো হাসি ফুটে উঠল। 12 দিন পর পরীক্ষা আর তুমি জানো না? আগেরবারও জানতে না, তার আগেও একই উত্তর ছিল। শেষ পর্যন্ত তুমি কি জানো? সুমিত্রা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে এখনও ছুরিটা ছিল এবং তার চোখ ওই ছুরির মতোই তীক্ষ্ণ ছিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু রমেশচন্দ্র তার দিকে এক নজর তাকাতেই তিনি থেমে গেলেন। আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করছি। বাবা ফাইলটা টেবিলে রেখে সোজা ছেলের চোখের দিকে তাকালেন। তুমি কি এবার পাশ করবে? হাত কেঁপে উঠল। ফোনটা হাতে ধরে সে অনেকক্ষণ বসে রইল। বাইরে দিউগড়ের রাত ছিল। অভিনবর চোখ নিচু হয়ে গেল। ঘরে এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল। বাইরে গলিতে কোনো বাচ্চার খেলার শব্দ আসছিল, পাখা ঘুরছিল, কিন্তু ঘরের ভেতর সবকিছু যেন থমকে আছে বলে মনে হচ্ছিল। দেখো এই মহারাজকে। বাবা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার গলায় এখন রাগ ছিল না, ছিল কেবল এক গভীর হতাশা, যা যে কোনো রাগের চেয়ে বেশি কষ্টদায়ক ছিল। আমি 25 বছর ধরে এই ব্যবসা দাঁড় করিয়েছি, এক এক পয়সা জমিয়েছি। এই জন্য নয় যে আমার টাকার লোভ ছিল, বরং এই জন্য যে এই সব কিছু তোমার জন্য ছিল। একটা তৈরি রাস্তা, একটা গোছানো কাজ, একটা নাম যা তোমাকে কিছু না করেই সম্মান এনে দিত। কিন্তু তুমি হলে এমন যে শুধু খাবে, ঘুমোবে আর জানলা দিয়ে বাইরে তাকাবে। আমার জীবনে তোমার ঠিক সেই জায়গায় আছে যা শরীরে অ্যাপেন্ডিক্সের থাকে, কোনো কাজের নয়, শুধু কষ্ট দেওয়ার জন্য। সেই শব্দটা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল, অ্যাপেন্ডিক্স। সুমিত্রার চোখ জলে ভরে উঠল। এসব কি বলছেন আপনি?
নিজের ছেলের সাথে কথা বলার এটা কেমন ধরন? ঠিকই বলছো, এর সাথে কথা বলাই বেকার। রমেশচন্দ্র ঠান্ডা গলায় উত্তর দিলেন এবং আবার ফাইলটা খুললেন। তার কাছে কথাবার্তা শেষ হয়ে গিয়েছিল। অভিনব উঠে দাঁড়াল। সে একবার মায়ের দিকে তাকালো। তার চোখে যে কষ্ট ছিল তা তাকে আরও ভেঙে দিচ্ছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথা সরল না। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে খাবার টেবিলে সাজানো হলো, কিন্তু অভিনব নিচে এলো না। সুমিত্রা দুবার তার ঘরের দরজা পর্যন্ত গেলেন, কিন্তু কড়া নাড়তে পারলেন না। তিনি জানতেন এই সময় কথার কোনো দাম নেই। অভিনব ঘরে বসেছিল এবং তার ডায়েরি খোলা ছিল। সে তাতে কিছু লেখেনি, শুধু পাতা উল্টে যাচ্ছিল। পুরনো পাতাগুলোতে তার লেখা নানা চিন্তাভাবনা ছিল, ব্যবসা নিয়ে, মানুষ নিয়ে, জীবন নিয়ে। এক জায়গায় সে লিখেছিল, যদি আমি কখনো সুযোগ পাই তবে এমন একটা কোম্পানি বানাবো যা ছোট ব্যবসায়ীদের বাজার পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। সে ওই লাইনটা পড়ল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। এই সুযোগ কবে আসবে? তার ঘরের জানলা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছিল। তারা ছিল, কিন্তু মেঘও ছিল। সে ভাবল যে তার জীবনটাও ঠিক এমনই। কোথাও কিছু একটা চমকাচ্ছে, কিন্তু মেঘ এত ঘন যে আলো পর্যন্ত পৌঁছানো মুশকিল। টেবিলে তার দিদি দীপশিখার ছবি রাখা ছিল। দীপশিখা তার চেয়ে 3 বছরের বড় এবং তার বিয়ে হয়ে গেছে। সে অন্য শহরে থাকে। কিন্তু যখনই অভিনবর মন খারাপ হতো সে তাকে ফোন করত। দীপশিখা সবসময় তাকে বোঝাত, সবসময় বলতো যে ভাই, তুই নিজের রাস্তা নিজেই খুঁজে নিবি, শুধু সাহস হারাস না। আজও সে ফোনটা তুলেছিল, কিন্তু আবার রেখে দিল। না, আজ সে কারো সাথে কথা বলতে চায় না। আজ তাকে শুধু নিজের সাথে কথা বলতে হবে। সে একটা কাগজ বের করল এবং তাতে লিখতে শুরু করল। লেখার সময় তার হাত কাঁপছিল, কিন্তু তার সংকল্প কাঁপেনি। দীপশিখা দিদি, আমাকে এবার যেতে হবে। কোথায় যাব তা এখনও ঠিক নেই, কিন্তু এখানে থেকে আমি রোজ একটু একটু করে মরছি। বাবা ভুল নন, তার আশাগুলো সত্যি, কিন্তু আমার পথ তার পথ থেকে আলাদা। আমি এটা প্রমাণ করতে চাই যে আমি ফালতু নই। শুধু একটা সুযোগ চাই যা এখানে কখনো পাব না। মায়ের খেয়াল রাখিস, আমাকে মাফ করে দিস, আর আমার জন্য চিন্তা করিস না। আমি ঠিক থাকব। সে কাগজটা ভাঁজ করে বালিশের নিচে রাখল। তারপর সে তার পুরনো নীল রঙের থলিটা বের করল এবং তাতে দুজোড়া জামাকাপড়, নিজের ডায়েরি, একটা কলম আর সেই টাকাগুলো রাখল যা সে গত কয়েক মাসে ছোট ছোট সঞ্চয় করে জমিয়েছিল। সব মিলিয়ে 4300 টাকা। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। সে সারা রাত এটাই ভাবতে লাগল যে সে কি ঠিক করছে। ঘর ছাড়াটা কি কাপুরুষতা নয়? কিন্তু তখনই তার মনে হলো, যে মানুষ রোজ নিজেরই ঘরে নিজেকে অপরাধী বলে মনে করে, তার জন্য থেকে যাওয়াটাই কাপুরুষতা। ভোর 4টের সময়, যখন গোটা বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন, অভিনব বার্মা নিজের থলিটা তুলে নিল এবং ধীরে ধীরে ঘরের দরজা খুলল। সিঁড়ি দিয়ে নামার সময় সে প্রতিটি পা খুব সাবধানে ফেলল, যাতে কোনো শব্দ না হয়। রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মায়ের হাতের রুটির গন্ধ তার মনে পড়ে গেল এবং তার গলা বুঝে গেল। দরজা খুলে সে বাইরে বেরিয়ে গেল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল। রাস্তায় শুনশান নীরবতা। দূরে কোথাও একটা কুকুর ডাকছিল। অভিনব ফিরে একবার বাড়ির দিকে তাকালো। হলুদ রঙের একটা বাল্ব বাইরে জ্বলছিল। জানলাগুলো বন্ধ ছিল। বাড়িটা শান্ত ছিল, ঘুমন্ত ছিল, বেখবর ছিল। এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। এক মুহূর্তের জন্য সে ভাবল ফিরে যায়, মাকে জাগায়, ক্ষমা চায় এবং বলে যে ঠিক আছে, সে আরও একবার চেষ্টা করবে। কিন্তু তখনই তার কানে ওই শব্দটা প্রতিধ্বনিত হলো, অ্যাপেন্ডিক্স। আর তার পা সামনের দিকে এগিয়ে গেল। অন্ধকার রাস্তায় একটা ছেলে হেঁটে যাচ্ছিল, যার কাছে শুধু একটা থলি ছিল, কিছু টাকা ছিল, একটা ডায়েরি ছিল এবং এক অটুট জেদ ছিল যে সে নিজেকে প্রমাণ করেই ছাড়বে। ভোরের প্রথম বাস যা ওই শহর থেকে বেরোতো, সেটা ভোর 4:30টায় ছাড়ত। অভিনব সেই বাস স্ট্যান্ডে পৌঁছল। সেখানে কয়েকজন মজুর এবং 1-2 বয়স্ক যাত্রী আগে থেকেই বসেছিলেন। সে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করল, সবচেয়ে দূরে যাওয়ার বাস কোনটা? কাউন্টারে বসা লোকটি তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। সবচেয়ে দূর মানে যে বাস এখান থেকে সবচেয়ে বেশি দূরে যায়। লোকটি এক মুহূর্ত ভাবল, তারপর বলল, দেওগড় যাওয়ার বাস আছে, 7 ঘন্টার রাস্তা। একটা টিকিট দিন। অভিনব টিকিট নিল এবং বাসে উঠে জানলার ধারে সিটে বসল। বাস চলতে শুরু করলে সে আর পিছনে ফিরে তাকালো না। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল, যেখানে অন্ধকার ধীরে ধীরে ফিকে হচ্ছিল এবং আকাশের এক কোণে কমলা রং ছড়িয়ে পড়ছিল। বাস ঘন্টার পর ঘন্টা চলতে লাগল। শহর পেছনে পড়ল, তারপর মফস্বল পেছনে করল, এরপর ছোট ছোট গ্রাম পেছনে পড়ল। রাস্তায় পাহাড় এলো, নদী এলো, ঘন জঙ্গল এলো। অভিনব শুধু দেখতে থাকল। তার মাথায় বাড়ির স্মৃতিগুলো উকি দিচ্ছিল,
আর সে সেগুলোকে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলছিল। দেওগড় একটা ছোট্ট শহর ছিল। বড় শহরগুলোর মতো সেখানে না কোনো উঁচু ইমারত ছিল, না চওড়া রাস্তা, না ছুটন্ত ভিড়। সেখানে একটা পুরনো বাজার ছিল, কিছু মন্দির ছিল, একটা ছোট নদী ছিল যা শহরের পাশ দিয়ে বয়ে যেত, আর মানুষজন ছিল যারা ধীরে স্থুস্তে হাঁটত, যেন তাদের কোনো তাড়া নেই। অভিনব যখন বাস থেকে নামল, তখন সে প্রথমবারের মতো অনুভব করল যে সে সত্যি অনেকটা দূরে চলে এসেছে। তার কাছে ৪,৩০০ টাকা ছিল এবং দেওগড়ে তার চেনা জানা কেউ ছিল না। সে প্রথমে একটা চায়ের দোকান খুঁজল, চা খেল, কিছুক্ষণ বসল এবং ভাবতে লাগলো এবার কি করা যায়। তার কাজ দরকার ছিল, থাকার জায়গা দরকার ছিল, আর সবচেয়ে আগে এটা বোঝার দরকার ছিল যে এই শহরটা কেমন। পরের 2 দিন সে পুরো দেওগড় হ্যাটে মাপল। সে অলিগলিতে ঘুরল, দোকানের বাইরে দাঁড়ালো, মানুষদের সাথে কথা বলল এবং রাতে বাসস্ট্যান্ডে ঘুমিয়ে পড়ত। তার এই অভ্যেসটা ছিল যে কোনো জায়গার আসল নারীটা কি তা জানার। আর দেওগড়ের নারী ছিল তার পুরনো বাজার, যেখানে শত শত ছোট ব্যবসায়ী তাদের মাল বিক্রি করত, কিন্তু তাদের কাছে সেগুলো বাইরে পাঠানোর কোনো পোক্ত উপায় ছিল না। তৃতীয় দিন যখন সে একটা সরু গলি দিয়ে যাচ্ছিল, তখন একটা পুরনো ইমারতের বাইরে সে একটা বোর্ড দেখতে পেল, যাতে লেখা ছিল মেহতা কার্গো সার্ভিস। বোর্ডের রং চটে গিয়েছিল এবং পাশ থেকে মূর্ছে ধরছিল। ইমারতের দরজায় একটা পুরনো তালা ঝুলছিল। অভিনব দাঁড়ালো, সে বোর্ডটা মন দিয়ে দেখল, তারপর আশেপাশের লোকেদের জিজ্ঞেস করল। এক বয়স্ক দোকানদার বললেন, আরে ওটা মেহতা সাহেবের কোম্পানি। আগে ওদের বিরাট কাজ ছিল, পুরো এলাকার মাল এদিক ওদিক যেত, কিন্তু এখন বন্ধ হবার মুখে। মেহতা সাহেবের শরীর ঠিক থাকে না, আর কাজ সামলানোর মতো তার কোনো ছেলেও নেই। উনি থাকেন কোথায়? বয়স্ক লোকটি তাকে রাস্তা বলে দিলেন। অভিনব নিজেও জানত না সে ওই বাড়ির দিকে পা বাড়ালো কেন। হয়তো কৌতূহল ছিল বা হয়তো অন্য কিছু। মেহতা সাহেবের বাড়ি বাজার থেকে কিছুটা দূরে এক শান্ত গলিতে ছিল। পুরনো বাড়ি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। উঠোনে তুলসী গাছ ছিল এবং দরজায় একটা ছোট্ট ঘণ্টা ঝুলছিল। অভিনব ঘণ্টা বাজালো। কিছুক্ষণ পর দরজা খুলল এবং এক বয়স্ক মহিলা সামনে এলেন। তার চুল সাদা ছিল এবং মুখে বলি রেখা ছিল, কিন্তু তার চোখে এমন এক চমক ছিল যা বয়সের ভারে নিভে যায় না। কাকে চাই? তিনি জিজ্ঞেস করলেন। মেহতা সাহেবের সাথে দেখা করার ছিল। কি কাজ? এমনি দেখা করার ছিল, আপনাদের কোম্পানি সম্পর্কে শুনেছিলাম। বয়স্ক মহিলা তাকে আপাদ মস্তক দেখলেন, এক মুহূর্ত থামলেন, তারপর বললেন, ভেতরে এসো। মেহতা সাহেব বারান্দায় একটা পুরনো চেয়ারে বসেছিলেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর। রোগা পাতলা চেহারা, পরনে সাদা কুর্তা পায়জামা। চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে এখনও এক পুরনো দীপ্তি অবশিষ্ট ছিল। কে তুমি বাবা? তিনি জিজ্ঞেস করলেন। আমি অভিনব, বাইরে থেকে এসেছি। কি কাজ? অভিনব এক মুহূর্ত থামল, তারপর সরাসরি বলল, আপনাদের কোম্পানির কথা শুনলাম। বাজারের লোকেরা বলছিল যে বন্ধ হতে চলেছে। আমি দেখতে চাইছিলাম যে কোনো রাস্তা বের করা যায় কিনা। মেহতা সাহেব তার দিকে এক দীর্ঘ দৃষ্টি দিলেন, তারপর একটা ম্লান হাসি হেসে বললেন, বাবা, তুমি বয়সে অনেক ছোট, আর এই ব্যবসা অনেক পুরনো আর ক্লান্ত। কার্গো সম্পর্কে কি জানো তুমি? বেশি কিছু না, তবে শেখার জেদ আছে। জেদ দিয়ে তো কাজ চলে না। টাকা চাই, গাড়ি চাই, যোগাযোগ চাই। এসব তো আছে আপনার কাছে, শুধু আপনার কাছে এমন কোনো বুদ্ধিমান মানুষ নেই যে এটাকে চালাবে। মেহতা সাহেব চুপ হয়ে গেলেন। তার স্ত্রী কমলা দেবী, যিনি দরজার কাছে দাঁড়িয়ে শুনছিলেন, তিনি ভেতরে চলে গেলেন এবং কিছুক্ষণ পর চা নিয়ে এলেন। বসো এখানে, মেহতা সাহেব বললেন। অভিনব বসল। চায়ের কাপ হাতে তাদের দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথন শুরু হলো। মেহতা সাহেব জানালেন যে তার কোম্পানি ২০ বছর আগে শুরু হয়েছিল। শুরুতে 2টো গাড়ি ছিল, তারপর কাজ বাড়ল, গাড়ি বাড়ল। একসময় ছিল যখন 50 জনেরও বেশি লোক তার অধীনে কাজ করত। কিন্তু গত 5 বছরে সব কিছু বদলে গেছে। তার শরীর খারাপ হতে শুরু করে, কিছু পুরনো কর্মচারী চলে যায়, কিছু গ্রাহক হাতছাড়া হয়ে যায় এবং ধীরে ধীরে কোম্পানিটা ছোট হতে থাকে। এখন শুধু 3টে গাড়ি এবং 2 জন ড্রাইভার বেঁচে আছে। তিনি বললেন, মন চায় সব বিক্রি করে দিয়ে শান্তিতে বসি, কিন্তু এই কোম্পানি আমার জীবনের মতো। একে বিক্রি করা মানে নিজেকে বিক্রি করে দেওয়ার মতো মনে হয়। অভিনব মন দিয়ে শুনল, তারপর সে জিজ্ঞেস করল, আমি কি কাল আপনার কোম্পানিটা দেখতে পারি? শুধু দেখতে চাই যে কি করা যেতে পারে। মেহতা সাহেব তার স্ত্রীর দিকে তাকালেন। মেহতা সাহেব এবং তার স্ত্রী এক কোণে গেলেন এবং একে অপরকে বললেন যে এই অচেনা ছেলের ওপর কেন ভরসা করবেন। স্ত্রী বললেন যে কোম্পানি তো ডুবছেই, তাই একবার ঝুঁকি নিতে ক্ষতি কি।
যদি কিছু ভালো হয় তো ভালো, না হলে যেমন চলছিল তেমনই তো চলবে। কমলাদেবী একটু হেসে বললেন, সুযোগ দিয়ে দেখতে দোষ কি? পরের দিন সকালে অভিনব মেহতা কার্গোর সেই পুরনো অফিসে হাজির হলো। ভেতরের দৃশ্য দেখে তার মন একই সাথে কষ্টও পেল, আবার উৎসাহিতও হলো। পুরনো খাতাগুলো ছিল, যাতে বছরের পর বছরের হিসেব লেখা। একটা ভাঙা টেবিল ছিল, কোণে 3টে গাড়ির চাবি ঝুলছিল। একটা পুরনো আলমারিতে গ্রাহকদের পুরনো যোগাযোগের নম্বর ছিল। এসব কিছুই বেকার ছিল না, এগুলো সবই ছিল কাঁচা মাল। সেদিন অভিনব অফিসে ঘন্টার পর ঘন্টা কাটালো। সে পুরনো খাতাগুলো খুলে দেখল যে গত 2 বছরে কোন কোন গ্রাহক কাজ বন্ধ করে দিয়েছে এবং কেন। সে দেখল যে কোম্পানির গাড়িগুলো কোন রাস্তায় চলত এবং সেই রাস্তাগুলোতে আর কোন কোন ব্যবসায়ী আছেন যাদের কাছে এখনও পৌঁছানো হয়নি। সন্ধ্যায় সে মেহতা সাহেবের কাছে গেল এবং একটা কাগজে লেখা একটা ছোট্ট পরিকল্পনা তার সামনে রাখল। মেহতা সাহেব সেটা পড়লেন, তারপর আবার পড়লেন। এসব তুমি একদিনে ভেবে ফেলেছ? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। কাল সারা রাত ধরে ভেবেছি, অভিনব বলল। কমলাদেবী চা নিয়ে এলেন এবং তিনিও ওই কাগজটা পড়লেন। তার চোখ কিছুটা ছলছল করে উঠল। তিনি আস্তে করে বললেন, 20 বছর আগে যখন ইনি কোম্পানি শুরু করেছিলেন তখন এর চোখেও ঠিক এমনই চমক ছিল। মেহতা সাহেব কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি অভিনবর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে থাকবে? আপনি সুযোগ দিলে নিশ্চয়ই থাকব। খাবার আমরা দেব, থাকার জায়গা অফিসের পেছনে একটা ছোট ঘর আছে। বেতন এখন দিতে পারবো না। বেতনের দরকার নেই, শুধু একটা সুযোগ চাই। মেহতা সাহেব উঠলেন, ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর একটা পুরনো চাবি নিয়ে এলেন। তিনি চাবিটা অভিনবের হাতের তালুতে রাখলেন। এটা অফিসের চাবি, তিনি বললেন, কাল থেকে শুরু করো। অভিনব সেই চাবিটা ধরল এবং তার হাতে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হল। এটা শুধু লোহার চাবি ছিল না, এটা ছিল সেই রাস্তার প্রথম ধাপ যা সে নিজের হাতে তৈরি করতে চলেছে। সেই রাতে অফিসের পেছনের ছোট্ট ঘরে শুয়ে সে দেখল যে ছাদের উপর একটা ছোট্ট ফাটল আছে। বাইরে দেওগড়ের রাত ছিল, শান্ত এবং ঠান্ডা। কোথাও দূরে নদীর শব্দ শোনা যাচ্ছিল। অভিনব নিজের ডায়েরিটা খুলল এবং লিখল, আজ প্রথমবার মনে হলো যে আমি আমার সঠিক জায়গায় আছি। কিন্তু সে জানত না যে এই শান্তি বেশি দিন থাকবে না। দেওগড়ে তার অপেক্ষায় এমন কিছু মুহূর্ত ছিল যা তাকে নাড়িয়ে দেবে, ভাঙবে এবং আবার নতুন করে গড়বে। সকালের প্রথম আলো যখন দেওগড়ের সেই সরু গলিতে পড়ল, অভিনব ততক্ষণে উঠে পড়েছিল। সে মুখ ধুল, নিজের ডায়েরিটা তুলে নিল এবং অফিসের দরজা খুলে দিল। ভেতরের গুমোট হাওয়া বাইরে বেরিয়ে গেল এবং বাইরের তাজা হাওয়া ভেতরে ঢুকল। তার মনে হলো যেন এই ঘরটাও শ্বাস নিতে চাইছে। সে প্রথম কাজ হিসেবে পুরো অফিস পরিষ্কার করল। ঘন্টার পর ঘন্টা ঝাড়ু দিল, পুরনো কাগজপত্র বাছাই করে সেগুলো গুছিয়ে রাখল। ভাঙা টেবিলটার নিচে একটা ইট রেখে সেটা সোজা করল। জানলাগুলো খুলে দিল, যা হয়তো মাসের পর মাস বন্ধ ছিল। দুপুর হতে হতে অফিসের চেহারা বদলে গেল। এখনও পুরনোই ছিল, কিন্তু এখন এর মধ্যে একটা প্রাণ ছিল। মেহতা সাহেব দুপুরে এলেন এবং দরজায় থমকে দাঁড়ালেন। এগুলো তুমি করেছ? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ। মেহতা সাহেব ঘরটা দেখলেন। তার চোখ কিছুটা সজল হয়ে এলো। 20 বছর আগে এই অফিসটা ঠিক এমনই দেখতে ছিল, তিনি আস্তে করে বললেন এবং তারপর চুপ হয়ে গেলেন। সেদিন অভিনব মেহতা সাহেবের কাছে কোম্পানির 2জন ড্রাইভারের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করল। সন্ধ্যায় দুজনই এলো। একজনের নাম ভগবান দাস, বয়স 50-এর বেশি, বিশাল চেহারা এবং অল্প কথার মানুষ। অপরজনের নাম ছোটলাল, 30 বছর বয়স, রোগা বাতলা, কিন্তু চোখে একটা চালাকির ছাপ ছিল যা প্রথম দর্শনেই বোঝা যাচ্ছিল। ভগবান দাস অভিনবকে দেখলেন এবং কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়লেন। তার চেহারায় না ছিল খুশি, না ছিল বিরক্তি, শুধু একটা পুরনো ক্লান্তি ছিল। কিন্তু ছোটলাল অভিনবকে আপাদ মস্তক দেখল এবং একটা বাঁকা হাসি দিয়ে জিজ্ঞেস করল, তুমি মেহতা সাহেবের কি হও? কেউ না, শুধু কাজ করতে এসেছি। কোথা থেকে এসেছ? অনেক দূর থেকে এসেছি। ছোটলাল একবার মেহতা সাহেবের দিকে তাকালো, তারপর অভিনবর দিকে তাকালো এবং কিছু বলল না। কিন্তু তার নীরবতার মধ্যে এমন কিছু ছিল যা অভিনবকে অস্বস্তিতে ফেলছিল। পরবর্তী কয়েকদিনে অভিনব পুরনো গ্রাহকদের একটা তালিকা তৈরি করল এবং একে একে সবার সাথে দেখা করতে যেতে শুরু করল। সে হেঁটে যেত, তাদের সাথে কথা বলতো এবং বোঝার চেষ্টা করত যে কেন তারা মেহতা কার্গোর সঙ্গ ছেড়েছিল। বেশিরভাগেরই উত্তর ছিল একই, সময়ে মাল পৌঁছাতো না এবং কেউ কোনো কথা শুনত না। অভিনব একটা নতুন ব্যবস্থা তৈরি করল। সে ঠিক করল যে প্রতিটি ডেলিভারির সময় আগে থেকে নির্দিষ্ট থাকবে এবং যদি দেরি হয় তবে গ্রাহককে খবর দেওয়া হবে। এই কথা শুনে কয়েকজন পুরনো গ্রাহক ফিরে আসতে রাজি হয়ে গেল।
প্রথম সপ্তাহের শেষে যখন অভিনব মেহতা সাহেবকে জানালো যে 3 জন পুরনো গ্রাহক ফিরে আসতে চলেছে, তখন মেহতা সাহেবের চোখে এমন এক দীপ্তি এলো যা হয়তো মাসখানেক ধরে ছিল না। কমলা দেবী সেদিন সন্ধ্যায় তার পছন্দের খাবার বানালেন। তোমার কি পছন্দ? তিনি জিজ্ঞেস করেছিলেন। যে কোনো কিছু হলেই চলবে। বাড়িতে মা কি বানাতেন? অভিনব থামল। ডাল বাটি চোখা। কমলা দেবী সেদিন ডাল বাটি বানালেন এবং খেতে খেতে অভিনব কিছুক্ষণের জন্য থেমে গেল। সেই স্বাদ তাকে অনেক দূরে নিয়ে গেল, সেই বাড়িতে, সেই রান্নাঘরে, সেই মায়ের কাছে। কিন্তু এসব তখন, যখন সবকিছু ঠিকঠাক চলছিল। ঝড় তখন এলো যখন 1 সপ্তাহ পর অভিনব জানতে পারল যে ছোটলাল কেন সেদিন তার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল। ঘটনা হলো, দেওগড়ে আরও একটা কার্গো কোম্পানি ছিল যার নাম শর্মা ট্রান্সপোর্ট। তার মালিক গজানন শর্মা ছিলেন এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। যখন থেকে মেহতা কার্গো দুর্বল হয়ে পড়েছিল, তখন থেকে গজানন শর্মা তার গ্রাহকদের নিজের দিকে টেনে নিচ্ছিলেন। তার নজর মেহতা সাহেবের 3টি গাড়ির দিকেও ছিল, যেগুলো তিনি সস্তায় কিনে নিতে চাইছিলেন, এবং ছোটলাল তারই লোক ছিল। এই কথা অভিনবকে ভগবান দাস জানালেন। এক সন্ধ্যায় যখন দুজন অফিসে একা ছিলেন, ভগবান দাস আস্তে করে বললেন, বাবা, একটা কথা বলি? হ্যাঁ, বলুন। ছোটলালের ওপর ভরসা করো না, ও শর্মা সাহেবের লোক। এখানে যা কিছুই হয় সে গিয়ে তাকে বলে দেয়। অভিনব একটা ধাক্কা খেল। কথা মেহতা সাহেব জানেন? তাকে আর কি বলবো, আগে থেকেই অসুস্থ আর শর্মা সাহেবের ভয়ও আছে। ভয় কিসের? ভগবান দাস এদিক ওদিক দেখলেন, তারপর আস্তে করে বললেন, শর্মা সাহেব বলে পাঠিয়েছেন যে যদি মেহতা সাহেব কোম্পানি তার কাছে বিক্রি না করেন, তবে তিনি এমন পরিস্থিতি তৈরি করবেন যে কোম্পানি নিজে থেকেই ডুবে যাবে। অভিনব অনেকক্ষণ চুপ রইল। সেই রাতে সে ডায়েরিতে লিখল, প্রথম বাধা চলে এলো, কিন্তু বাধা এলেই বোঝা যায় মানুষ কোন মাটির তৈরি। পরের দিন অভিনব ছোটলালকে ডাকল। কাল একটা ডেলিভারি আছে, রায়পুরের শেখরজির মাল যাবে, তুমি নিয়ে যাবে। ছোটলাল মাথা নেড়ে সম্মতি জানালো, কিন্তু তার চোখে অন্য কিছু ছিল। ছোটলাল চলে যাওয়ার পর অভিনব ভগবান দাসকে ডাকল। ভগবান দাস ভাই, কাল আপনিও যাবেন, অন্য রাস্তা দিয়ে, কিন্তু ওই একই জায়গায়। কেন? দেখতে হবে মাল কোথায় যায়। ভগবান দাস মাথা নাড়লেন এবং চলে গেলেন। পরের দিন যা ঘটল তা অভিনবর ধারণার চেয়েও খারাপ ছিল। ভগবান দাস সন্ধ্যায় এসে জানালেন যে ছোটলাল শেখরজির মাল রাস্তাতেই শর্মা ট্রান্সপোর্টের গোডাউনে নামিয়ে দিয়েছে এবং শেখরজিকে বলেছে যে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই মাল শর্মা সাহেবের ওখানে রাখতে বাধ্য হয়েছে। এইভাবে শেখরজির বিশ্বাস মেহতা কার্গোর ওপর থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছিল এবং তিনি শর্মা ট্রান্সপোর্টের দিকে ঝুঁকতে চলেছিলেন। অভিনব সব শুনে শান্ত রইল। এবার কি করবে বাবা? ভগবান দাস জিজ্ঞেস করলেন। প্রথমে শেখরজির সাথে দেখা করব। অভিনব সেই রাতেই শেখরজির কাছে গেল। তিনি দরজা খুললে তার চেহারায় বিরক্তি স্পষ্ট ছিল। কি ব্যাপার? তিনি রুক্ষভাবে জিজ্ঞেস করলেন। একটা জরুরি কথা বলার ছিল। অভিনব ভেতরে গেল এবং তাকে সব ঘটনা খুলে বলল। সে এটাও জানালো যে মাল রাস্তায় কোথায় গেছে এবং কেন গেছে। শেখরজি প্রথমে বিশ্বাসই করতে পারলেন না, কিন্তু যখন ভগবান দাস নিজে এসে সাক্ষ্য দিলেন, তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। এ তো রীতিমতো ধোঁকা, তিনি বললেন। হ্যাঁ, আর এটা শুধু আপনার সাথে হয়নি, মেহতা কার্গোকে ধ্বংস করার জন্য একটা বিরাট চক্রান্ত চলছে। শেখরজি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, তাহলে এখন আমি কি করব? শুধু নিজের ভরসা বজায় রাখুন। আমরা আপনার মাল সঠিক সময়ে পৌঁছে দেব, এটা আমার কথা। শেখরজি অভিনবর দিকে তাকালেন। একটা অল্প বয়সী ছেলে যে তার শহরেরও কেউ নয়, অথচ তার জন্য রুখে দাঁড়িয়েছে। ঠিক আছে, তিনি বললেন। পরের দিন অভিনব ছোটলালকে ডাকল। সে পরিষ্কার ভাষায় বলল, তুমি যা করেছ সেটা আমি জানি। মেহতা সাহেবের শরীর ঠিক নেই বলে আমি তোমাকে তার সামনে নিয়ে যাব না, কিন্তু এখানে তোমার আর কোনো কাজ নেই। তোমাকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো। ছোটলাল প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, তারপর যখন ভগবান দাসকে সামনে নিয়ে এলো, তখন তার গলা নিচু হয়ে গেল। এবার এখান থেকে এক্ষুন বেরিয়ে যাও, অভিনব বলল। ছোটলাল চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে যা বলে গেল তা অভিনবর কানে অনেকক্ষণ ধরে বাজতে থাকল। নিজেকে কি মনে করো? শর্মা সাহেব তোমাকে এখানে টিকতে দেবেন না, তুমি শুধু দেখে যাও। অভিনব জানত যে এই হুমকি ফাঁকা ছিল না। গজানন শর্মা এত সহজে হার মানার পাত্র ছিলেন না, আর সত্যি 3 দিন পর সেটাই ঘটল যার ভয় ছিল। মেহতা কার্গোর একটা গাড়ি যা সকালে বেরিয়েছিল তা সন্ধে পর্যন্ত ফিরল না। ভগবান দাস ফোন করাতে জানতে পারলেন যে গাড়িটাকে রাস্তায় আটকে দেওয়া হয়েছে। কিছু লোক গাড়িটাকে ঘিরে ধরেছিল এবং ড্রাইভারকে হুমকি দিয়েছিল যে মেহতা কার্গোর হয়ে কাজ করলে ফল ভালো হবে না। এই খবর যখন মেহতা সাহেবের কাছে পৌঁছল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কমলা দেবী ঘাবড়ে গেলেন
বাবা, এবার থাক। মেহতা সাহেবের সাথে ঝামেলা করা ঠিক হবে না। আমরা কোম্পানি বিক্রি করে দেব। না মেহতাজি, অভিনব শান্ত অথচ দৃঢ় গলায় বলল। না মানে আমরা এখন হার মানব না। মেহতা সাহেব তার দিকে তাকালেন। এতে তুমি কি পাবে? তোমার তো এখানে কোনো অংশীদারিও নেই। অভিনব এক মুহূর্তের জন্য থেমে বলল, আমাকে প্রমাণ করতে হবে যে আমি ফালতু নই। সেই কথাটা মেহতা সাহেবের পুরোপুরি বোধগম্য হল না, কিন্তু তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। সেই রাতে অভিনব একটা নতুন পরিকল্পনা তৈরি করল। যদি শর্মা সাহেব তাদের সোজাসুজি ভাঙতে চান, তাহলে এর জবাব এটাই ছিল যে এত মজবুত হয়ে উঠতে হবে যাতে ভাঙা মুশকিল হয়ে পড়ে। আর এর জন্য জরুরি ছিল যে আরও গ্রাহক যুক্ত হক, আরও কাজ আসুক এবং কোম্পানি এতটাই বড় হয়ে যাক যে এক লোকের হুমকিতে না টলে। কিন্তু আরও একটা মোড় আসতে চলেছিল যার বিন্দুমাত্র প্রত্যাশা অভিনবর ছিল না। সেই রাতে যখন সে ঘুমোতে যাচ্ছিল, তখন তার ফোনে একটা মেসেজ এলো। নম্বরটা দীপশিখার ছিল। ভাই, মায়ের শরীর ঠিক নেই, বাড়ি চলে আয়। অভিনবের হাত কেঁপে উঠল। ফোনটা হাতে ধরে সে অনেকক্ষণ বসে রইল। বাইরে দেওঘরের রাত ছিল, তার বুকের ভেতর একটা ঝড় বইছিল। একদিকে ছিল সেই মা, যাকে সে ছেড়ে এসেছিল। অন্যদিকে ছিল সেই কাজ যা এখনও অর্ধেকও শেষ হয়নি। আর তৃতীয় দিকে ছিল সেই শত্রু যে তার চলে যাওয়ার অপেক্ষায় ছিল। সেই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। রাত তখন 2টো বাজছিল, আর অভিনবের হাতে ছিল ফোন। দীপশিখার মেসেজ তার চোখের সামনে ভাসছিল। সে অনেকবার ভেবেছে যে মেসেজের রিপ্লাই দেবে, অনেকবার ভেবেছে যে ফোন করবে, কিন্তু প্রতিবারই তার হাত থেমে গেছে। সে জানত যে যদি সে ফোন করে তবে দীপশিখার গলা শুনে সে ভেঙে পড়বে, আর এখন ভেঙে পড়ার সময় ছিল না। সে ফোনটা টেবিলের ওপর রাখল এবং বাইরে বেরিয়ে গেল। দেওগড়ের রাত ছিল খুবই শান্ত, রাস্তায় কেউ ছিল না। দূর থেকে নদীর শব্দ আসছিল, যা এই নিস্তব্ধতায় আরও গভীর মনে হচ্ছিল। অভিনব নদীর দিকে হাঁটতে লাগল। নদীর ধারে একটা পুরনো পাথর ছিল, সে সেখানে বসে পড়ল। জলের শব্দ শুনতে লাগল। আকাশে তারা ছিল, কিন্তু তার নজর সেদিকে ছিল না। তার নজর ছিল জলের দিকে, যা অন্ধকারের মধ্যেও বয়ে চলেছিল, না থেমে, কাউকে কিছু না জিজ্ঞেস করে। তার মায়ের কথা মনে পড়ে গেল। সেই রাতে যখন সে বাড়ি থেকে বেরিয়েছিল, তখন মা ঘুমোচ্ছিলেন, তার কোনো খবরও ছিল না। সকালে উঠে দেখে ছেলে নেই। সেই মুহূর্তে মায়ের ওপর কি দিয়ে গেছে তা ভেবে অভিনবের বুক ভারী হয়ে এলো। মা তাকে কখনো অ্যাপেন্ডিক্স বলেননি। মা সবসময় তার চুলে হাত বুলিয়ে দিয়েছেন, সবসময় তার থালায় একটা রুটি বেশি দিয়েছেন, সবসময় তার ঘরের দরজা বন্ধ দেখে বাইরে থেকেই দোয়া করেছেন। আর সেই মা আজ অসুস্থ। অভিনব চোখ বন্ধ করল। তার ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, যা বলছিল এখান থেকে ওঠ আর চলে যা, মায়ের কাছে যা, বাকি সব পরে হবে। কিন্তু দ্বিতীয় আরেকটা আওয়াজও ছিল, যা বলছিল যে এখন গেলে শর্মা সাহেব এই কোম্পানিটাকে গিলে খাবেন। মেহতা সাহেবের সারা জীবনের রোজগার মাটিতে মিশে যাবে, আর সে আবার সেটাই হয়ে যাবে যা তার বাবা তাকে মনে করতেন। সে ঘণ্টাখানেক নদীর ধারে বসে রইল। তারপর সে একটা সিদ্ধান্ত নিল। সে উঠল এবং আবার অফিসে ফিরে এলো। সে নিজের ডায়েরি খুলল এবং একটা পাতায় আগামী 3 দিনের পুরো পরিকল্পনা লিখে ফেলল। এত বিস্তারিতভাবে লিখল যে সে যদি একদিনের জন্যেও যায়, তবে ভগবান দাস তা দেখে কাজ চালিয়ে নিতে পারবেন। তারপর দীপশিখাকে ফোন করল। ঘড়িতে তখন 2:30 বাজছিল। দীপশিখা প্রথম রিং হতেই ফোন তুলল, মানে সেও জেগেছিল। ভাই, তার গলায় স্বস্তি আর চিন্তা দুটোই ছিল। দিদি, মা কেমন আছে? জ্বর আছে 2 দিন ধরে, খাবার খাচ্ছে না, শুধু তোকে মনে করছে। অভিনবের চোখ জলে ভরে এলো, কিন্তু সে গলার স্বর কাঁপতে দিল না। ওষুধ চলছে? হ্যাঁ, ডাক্তার এসেছিলেন, বলছেন 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই, তুই আয়, মায়ের তোকে খুব দরকার। দিদি, আমি আসব, কিন্তু 3 দিন পর। দীপশিখা চুপ হয়ে গেল। তারপর বলল, কেন, কি হচ্ছে ওখানে? অভিনব সব জানালো। দীপশিখা মাঝখানে কোনো বাধা না দিয়ে সব শুনল। সে যখন চুপ করল, তখন দীপশিখা একটা লম্বা শ্বাস নিল আর বলল, ভাই, তুই একদম তেমনই যেমনটা আমি ভেবেছিলাম। মানে হলো, তুই যেখানেই যাবি সেখানে কিছু না কিছু একটা তৈরি করবি। মাকে আমি সামলাবো, তুই নিজের কাজ কর। অভিনবের গলা ধরে এলো। দিদি, থ্যাংক ইউ। তুই নিজের দিকে খেয়াল রাখিস। মাকে বলিস যে আমি ঠিক আছি। বলবো। আর হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি আয়। ফোন কাটা হলো, আর অভিনব অনেকক্ষণ সেটা হাতে ধরে বসে রইল। পরের দিন সকালে সে সবার আগে উঠল। সে ভগবান দাসকে ডাকল এবং তাকে সেই ডায়েরিটা দেখালো, যাতে সব কিছু লেখা ছিল। ভগবান দাস, ভাই, আমাকে 3 দিনের জন্য যেতে হবে, বাড়ি যাওয়া খুব জরুরি। ভগবান দাস তার দিকে তাকালেন। মায়ের শরীর খারাপ? হ্যাঁ। ভগবান দাস ডায়েরিটা তুললেন এবং পড়তে শুরু করলেন।
তার চেহারায় ধীরে ধীরে এমন একটা ভাব ফুটে উঠল যা ছিল বিস্ময় এবং আস্থার মাঝামাঝি। এসব তুমি রাতে লিখেছ? হ্যাঁ। ঠিক আছে বাবা, যাও, আমি সামলে নেব। অভিনব তার কাঁধে হাত রাখল। আরেকটা কাজ করতে হবে। আজ শেখরজির কাছে যাবেন এবং তাকে বলবেন যে আমরা তার মাল কাল সকালে নিজেরা পৌঁছে দেব এবং রাস্তায় কারো সাথে দেখা করার দরকার নেই। ভগবান দাস বুঝদারের মতো মাথা নাড়লেন। এরপর অভিনব মেহতা সাহেবের বাড়ি গেল। তখন সকাল 7টা বাজছিল। কমলা দেবী উঠোনে তুলসী গাছে জল দিচ্ছিলেন। এত সকালে? তিনি জিজ্ঞেস করলেন। মায়ের শরীর ঠিক নেই, 3 দিনের জন্য যেতে হবে। কমলা দেবী হাত থামালেন। তার চেহারায় একজন মায়ের স্নেহ ফুটে উঠল। যাও বাবা, মায়ের চেয়ে বড় কিছু হয় না। কিন্তু কোম্পানির কি হবে? যা হবে দেখা যাবে। না, অভিনব বলল, আমি একটা কাজ করে দিয়ে যেতে চাই। সে মেহতা সাহেবকে ডাকল এবং তার সামনে একটা প্রস্তাব রাখল। সে বলল যে দেওগড়ের বাজারে 5 জন বড় ব্যবসায়ী আছেন যারা এই মুহূর্তে কোনো কার্গো কোম্পানির ওপর সন্তুষ্ট নন। আজই সেই 5 জনের সাথে দেখা করে কথা বলতে হবে এবং তাদের মেহতা কার্গোর সাথে যুক্ত করতে হবে। যদি এই 5 জন যুক্ত হয়ে যায় তবে শর্মা সাহেবের হুমকি নিষ্ফল হয়ে যাবে, কারণ কোম্পানি এতটা মজবুত হয়ে যাবে যে তাকে দমানো সহজ হবে না। মেহতা সাহেব জিজ্ঞেস করলেন, তুমি যাওয়ার আগে এসব কখন করবে? হ্যাঁ, আমি এখনই করব। আপনি আমার সাথে চলুন। আপনার নাম আর আমার কথা দুটো মিলে কাজ করবে। মেহতা সাহেব উঠলেন। তিনি কমলা দেবীর দিকে তাকালেন। কমলা দেবী হেসে বললেন, যাও, কত বছর হয়ে গেল তুমি বাইরে বেরোনি। সারাদিন অভিনব মেহতা সাহেবকে নিয়ে বাজারে ঘুরল। অভিনব কথা বলতো আর মেহতা সাহেব তার পুরনো সুনামের সাহায্যে সেই কথায় ওজন বাড়াতেন। 5 জনের মধ্যে 3 জন ব্যবসায়ী সেদিনই রাজি হয়ে গেল। 2 জন বলল যে তারা ভেবে দেখবে, কিন্তু তাদের চেহারায় দ্বিধা কমে আসছিল। সন্ধে নাগাদ যখন তারা ফিরল, মেহতা সাহেব এই প্রথমবার সারা দিন ঘুরেও ক্লান্ত হননি, বরং তার চেহারায় এমন একটা উজ্জ্বলতা ছিল যা অনেক দিন ধরে ছিল না। বাবা, তুমি আজ আমাকে আবার যুবক বানিয়ে দিয়েছ, তিনি বললেন। অভিনব হেসে বলল, আপনি আগে থেকেই যুবক, শুধু চেহারায় একটু ধুলো জমে গিয়েছিল। কমলা দেবী রাতে অভিনবর জন্য খাবার বানালেন এবং যাওয়ার সময় তার হাতে একটা পুটলি দিলেন। এটা কি? সে জিজ্ঞেস করল। রাস্তার জন্য, তিনি বললেন। আর এটাও। তিনি একটা মোড়ানো নোট তার মুঠোয় গুজে দিলেন। অভিনব বারণ করল, রাখো এটা। কমলা দেবীর গলায় সেই দৃঢ়তা ছিল যা মায়েদের গলায় থাকে। আমরা বুড়ো হয়ে গেছি, তোমার মতো কেউ এলে আমরাও বাচ্চা হয়ে যাই। অভিনবের চোখ জলে ভরে এলো। সে তার পা ছুঁয়ে প্রণাম করল। পরের দিন সকালে সে বাসে বসেছিল, সেই একই রাস্তা যা সে কয়েক সপ্তাহ আগে একজন অচেনা পথিকের মতো পার করেছিল। আজ সে সেই রাস্তাতেই ফিরে যাচ্ছিল, কিন্তু এবার সে আর সেই আগের অভিনব ছিল না। এবার তার কাছে একটা কাজ ছিল, একটা পরিচয় ছিল, আর ফিরে যাওয়ার একটা কারণ ছিল। বাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল। দরজা খুলল দীপশিখা। সে এক মুহূর্ত অভিনবকে দেখল এবং তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনেই কিছু বলল না, কিছু বলার দরকারও ছিল না। মা কোথায়? সে জিজ্ঞেস করল। নিজের ঘরে আছে। অভিনব ধীরে ধীরে মায়ের ঘরে গেল। সুমিত্রা বিছানায় শুয়েছিলেন। চেহারা ক্লান্ত ছিল, তবে জ্বর কিছুটা কম মনে হচ্ছিল। অভিনব দরজায় শব্দ করতেই তিনি চোখ খুললেন। এক মুহূর্ত তিনি শুধুই তাকিয়ে রইলেন। তারপর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এসেছিস? শুধু এটুকুই বললেন। একটা ছোট্ট শব্দ, কিন্তু তার মধ্যে এত কিছু লুকিয়েছিল যে অভিনবের বুক ভারী হয়ে এলো। সে মায়ের পাশে বসে পড়ল। সে মায়ের হাত ধরল। মা, আমি ঠিক আছি, সে বলল। আমি জানতাম, আমি সব সময় জানতাম যে তুই ঠিকই থাকবি। তারা সারা রাত কথা বলতে পারল না, কারণ মায়ের বিশ্রামের প্রয়োজন ছিল, কিন্তু তার হাত ধরে অভিনব সেখানেই বসে রইল। রাতে দীপশিখা খাবার দিল। 2 ভাই বোন একসাথে বসে খেল। দীপশিখা জিজ্ঞেস করল, বাবার সাথে কখন দেখা করবি? অভিনব এক মুহূর্ত ভেবে জিজ্ঞেস করল, কোথায় তিনি? নিজের ঘরে। তুই এসেছিস সেটা তিনি জানেন, কিন্তু বাইরে আসেননি। অভিনব খাওয়ার পর উঠল এবং বাবার ঘরের দিকে হাঁটা দিল। দরজায় থামল, কড়া নাড়ল। ভেতরে আয়। রমেশচন্দ্র বর্মা টেবিলে বসে ফাইল দেখছিলেন। যখন অভিনব ভেতরে এলো তখন তিনি ফাইল থেকে চোখ সরালেন না। ঘরে নিস্তব্ধতা ছিল। অভিনব দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করল। অবশেষে রমেশচন্দ্র ফাইল বন্ধ করলেন এবং ছেলের দিকে তাকালেন। তার চোখে কি ছিল তা বোঝা মুশকিল ছিল। রাগ ছিল, স্বস্তি ছিল, আর হয়তো আরও এমন কিছু ছিল যা তিনি বলতে চাইছিলেন না। কোথায় ছিলিস এতদিন? তিনি জিজ্ঞেস করলেন। আমি কাজ করছিলাম। কি কাজ করছিলি? অভিনব সব জানালো। সেই সব কিছু, দেওগড়, মেহতা কার্গো, ছোটে লাল, শর্মা সাহেব, গ্রাহক পরিকল্পনা, সবকিছু সে বলতে থাকল আর রমেশচন্দ্র শুনতে থাকলেন। মাঝখানে একবারও থামালেন না।
সে যখন চুপ করল, বাবা একটা লম্বা শ্বাস নিলেন। এখন আর সিএ হবি না, তিনি বললেন। অভিনব বলল, না। আরেকবার নিস্তব্ধতা। কিন্তু যা করেছিস তা। রমেশচন্দ্র থামলেন। তার কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছিল। সেটা ভুল ছিল না, এটা কোনো ক্ষমা চাওয়া ছিল না, এটা কোনো প্রশংসাও ছিল না। কিন্তু রমেশচন্দ্র বর্মার মুখ থেকে এই কথাগুলো বেরোনোই নিজের মধ্যে অনেক বড় ব্যাপার ছিল। অভিনব মাথা নাড়ল এবং বাইরে বেরিয়ে এলো। রাতে সে যখন তার পুরনো ঘরে শুল, ছাদটা একই ছিল, ফ্যানটা একই ছিল, জানলাটাও একই ছিল। কিন্তু সে আর সেই অভিনব ছিল না যে কয়েক সপ্তাহ আগে এখানে শুয়েছিল। সে আর সেই অভিনব নেই যে নিজেকে অপদার্থ মনে করত। সে ডায়েরি খুলল এবং লিখল, বাড়ি একই থাকে, মানুষ বদলে যায়। 3 দিনে মা অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। তিনি খাবার খেলেন, কথা বললেন এবং একদিন দুপুরে যখন দুজনে একা ছিলেন, তখন তিনি অভিনবর হাত ধরে জিজ্ঞেস করলেন, সে কি খুশি? হ্যাঁ মা। সেই বয়স্ক মানুষরা ঠিক আছেন? খুব ভালো আছেন, একদম তোমার মতোই। সুমিত্রা মুচকি হেসে বললেন, তাহলে ঠিক আছে, যা বাবা যা, ওখানে তোকে দরকার। আর হ্যাঁ বাবা, নিজেকে কখনো অপদার্থ মনে করবি না, তুই যা আছিস সেটা অনেক। সেই একটা কথা এমন কাজ করল যা হয়তো অন্য কেউ করতে পারত না। 3য় দিনের সন্ধ্যায় অভিনব যখন বাসে বসল, তখন তার ফোনে ভগবান দাসের মেসেজ এলো, বাবা তাড়াতাড়ি এসো, শর্মা সাহেব নতুন কিছু একটা করেছেন। অভিনব মেসেজটা পড়ল, একটা লম্বা শ্বাস নিল এবং গম্ভীর হয়ে কিছু ভাবতে লাগল। ঝড় এখনো শেষ হয়নি, বরং আসল ঝড় তো এবার আসতে চলেছে। ঝড় যখন দেওগড় পৌঁছল, তখন রাত 9টা বেজে গেছে। অভিনব সোজা অফিসে গেল। ভগবান দাস বাইরে বসে তার জন্য অপেক্ষা করছিলেন। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। কি হয়েছে? অভিনব জিজ্ঞেস করল। ভগবান দাস ভেতরে যাবার ইশারা করলেন। দুজনেই ভেতরে গেল এবং ভগবান দাস দরজা বন্ধ করে দিলেন। শর্মা সাহেব ওই 3 জন নতুন গ্রাহকের সাথে দেখা করেছেন। তাদের বলেছেন যে মেহতা কার্গো শিগগিরই বন্ধ হয়ে যাবে, তাই তাদের দিয়ে মাল পাঠাবেন না। 2 জন গ্রাহক ভয় পেয়ে গেছে এবং তারা বারণ করে দিয়েছে। অভিনব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। আর একটা কথা আছে। ভগবান দাস থামলেন। বলুন, কি কথা? শর্মা সাহেব মেহতা সাহেবকে একটা চিঠি পাঠিয়েছেন। তাতে লেখা আছে যে তিনি কোম্পানির 3টে বেকার গাড়ি কিনে নিতে চান, আর যদি এই সপ্তাহে কোনো সিদ্ধান্ত না হয়, তবে তিনি এমন পরিস্থিতি তৈরি করবেন যে মেহতা সাহেব নিজেই জলের দরে বিক্রি করে দেবেন। অভিনব চিঠিটা চাইল, পড়ল, তারপর টেবিলে রেখে দিল। মেহতা সাহেব কি বললেন? তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। কমলাদেবী কাঁদছিলেন। অভিনব উঠে দাঁড়াল। চলুন। দুজনে মেহতা সাহেবের বাড়ি পৌঁছল। কমলাদেবী দরজা খুললেন। তার চোখ ফুলেছিল। মেহতা সাহেব বারান্দায় বসেছিলেন। তার হাতে সেই চিঠিটা ছিল। অভিনবকে দেখেই বললেন, বাবা, মনে হয় এবার হার মেনে নেওয়া উচিত। না। অভিনব চেয়ার টেনে তার সামনে বসে পড়ল। মেহতা সাহেব, আপনি 20 বছর ধরে এই কোম্পানি বানিয়েছেন, একটা হুমকিতে এটা বিক্রি হবে না। কিন্তু শর্মা সাহেব খুব শক্তিশালী। ক্ষমতা শুধু ভয় দেখালেই আসে না, ক্ষমতা তখন আসে যখন আপনার পাশে লোক দাঁড়ায়। মেহতা সাহেব ক্লান্ত চোখে তার দিকে তাকালেন। কে দাঁড়াবে আমাদের পাশে? সেই লোকগুলো যাদের শর্মা সাহেব কখনো না কখনো ক্ষতি করেছেন। অভিনবর মাথায় একটা কথা ঘুরছিল, বাজারে কেউ একা হয় না। শর্মা সাহেব এত বড় ব্যবসায়ী, তাই নিশ্চয়ই অনেকে তার ওপর তিতবিরক্তও হবেন। সেই লোকগুলোকে খুঁজে বের করতে হবে। পরের দিন সকালে অভিনব বাজারে বেরোল। সে সেই সব দোকানদারের কাছে গেল যারা শর্মা ট্রান্সপোর্টের মাধ্যমে কাজ করিয়েছেন। তাদের সাথে কথা বলল। ধীরে ধীরে একটা চিত্র ফুটে উঠল। শর্মা সাহেবের কাজের ধরন এমন ছিল যে প্রথমে তিনি সস্তা দামে কাজ করতেন, তারপর যখন গ্রাহক তার ওপর নির্ভরশীল হয়ে পড়ত, তখন দাম বাড়িয়ে দিতেন। আর যদি কেউ বারণ করত, তবে তার মাল দেরিতে পৌঁছত অথবা মাঝ রাস্তায় হারিয়ে যেত। এমন 3 জন দোকানদার পাওয়া গেল যারা শর্মা সাহেবের ওপর খুব রেগেছিলেন, কিন্তু ভয়ে চুপ ছিলেন। অভিনব সেই 3 জনকে এক জায়গায় ডাকল। সন্ধ্যায় মেহতা সাহেবের অফিসে সবাই বসল। অভিনব বলল, আপনারা সবাই একা একা ভয় পান, কিন্তু যদি সবাই মিলে মেহতা কার্গোর সাথে দাঁড়ান, তবে শর্মা সাহেব কিছুই করতে পারবেন না। একজন দোকানদার বললেন, কিন্তু ভরসা করব কিভাবে? মেহতা কার্গো তো আগে থেকেই দুর্বল কোম্পানি। দুর্বল ছিল, অভিনব বলল, এখন আর নেই। আর সবাই সাথে থাকলে আরও মজবুত হবে। ঘরে অনেকক্ষণ ধরে কথা চলতে লাগল। তর্ক হলো, প্রশ্ন উঠল। অবশেষে 3 জন দোকানদার রাজি হয়ে গেলেন। কিন্তু অভিনব জানত যে এটুকু যথেষ্ট নয়। শর্মা সাহেবের আসল অস্ত্র ছিল তার হুমকি, ছিল তার প্রতিপত্তি। তিনি শহরের অনেক আধিকারিকদের চিনতেন এবং দরকার পড়লে পারমিট আটকে দিতে পারতেন, রাস্তা বন্ধ করে দিতে পারতেন। এর একটাই জবাব ছিল,
শর্মা সাহেবের সাথে সোজাসুজি কথা বলতে হবে। পরের দিন সকালে অভিনব একা শর্মা ট্রান্সপোর্টের অফিসে পৌঁছল। অফিসটা বেশ বড় ছিল। বাইরে 2-3 জন লোক বসেছিল যারা অভিনবকে সন্দেহের চোখে দেখল। গজানন শর্মার সাথে দেখা করতে চাই। এখন তার সাথে দেখা করার সময় নয়। গিয়ে বলুন যে মেহতা কার্গো থেকে এসেছি। কিছুক্ষণ পর অভিনবকে ভেতরে ডাকা হলো। গজানন শর্মা ছিলেন ধারী চেহারার একজন মানুষ, বয়স 60-এর কাছাকাছি। চোখে মুখে সেই ছাপ যা সেই সব মানুষদের থাকে যারা বহুদিন ধরে জিতে আসছে। তিনি অভিনবকে দেখলেন এবং হালকা হাসলেন। তুমি সেই ছেলে যে মেহতার ডুবন্ত নৌকো বাঁচাতে এসেছ। নৌকো ডুবছে না, অভিনব শান্তভাবে বলল। বসো। শর্মা সাহেব ইশারা করলেন। অভিনব বসে পড়ল। দেখো বাপু, শর্মা সাহেব আয়েশ করে বললেন, আমি তোমার প্রশংসা করি যে তুমি চেষ্টা করেছ, কিন্তু এই খেলা তোমার বোঝার ক্ষমতার বাইরে। মেহতা সাহেবকে বোঝাও, ভালো দাম দিচ্ছে, সবাই খুশি থাকবে। আপনি কেন ওই কোম্পানি কিনতে চান? শর্মা সাহেব এক মুহূর্ত থেমে বললেন, কারণ ওদের কাছে 3টে ভালো গাড়ি আছে আর পুরনো রাস্তার পারমিট আছে, যেগুলো এখন আর পাওয়া যায় না। তার মানে আপনি পারমিট চান। মেহতা সাহেবের 20 বছরের পরিশ্রম আপনার চোখে পড়ে না? শর্মা সাহেবের হাসি কিছুটা মিলিয়ে গেল। অভিনব এরপর বলল, আমি আপনাকে একটা কথা বলি। বাজারের 7 জন ব্যবসায়ী এখন মেহতা কার্গোর সাথে আছেন। তাদের মধ্যে 3 জন এমন যাদের আপনি আগে ক্ষতি করেছেন। যদি আপনি এখন কোনো চাপ সৃষ্টি করেন, তবে তারা সবাই মিলে পৌরসভায় অভিযোগ জানাবে। আর আমি শুনেছি যে আগামী মাসে পৌরসভার পরিদর্শন হতে চলেছে। ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। শর্মা সাহেব অভিনবকে মন দিয়ে দেখলেন। তার চোখেই প্রথমবার একটা আলাদা ভাব দেখা গেল। তুমি কোথা থেকে এসেছো? তিনি জিজ্ঞেস করলেন। অনেক দূর থেকে। কি চাও? শুধু এটুকু যে মেহতা কার্গোতে নিজের কাজ করতে দেওয়া হোক। আপনার বাজার আপনার থাক, আমাদের বাজার আমাদের থাক। শর্মা সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি টেবিলে হাত রাখলেন আর বললেন, ঠিক আছে, ব্যাস এটুকুই। অভিনব উঠে দাঁড়ালো। যাওয়ার সময় শর্মা সাহেব বললেন, একটা কথা জিজ্ঞেস করব? করুন। এত কম বয়সে এত বুদ্ধি কোথা থেকে এলো? অভিনব শান্ত গলায় বলল, যখন কেউ আপনাকে অপদার্থ বলে তখন হয় আপনি ভেঙে পড়েন, আর না হয় নিজেকে প্রমাণ করে দেন। শর্মা সাহেব আর কিছু বললেন না। অভিনব বাইরে বেরিয়ে এলো। সেই সন্ধ্যায় মেহতা সাহেবের বাড়িতে এক অন্যরকম পরিবেশ ছিল। কমলা দেবী মিষ্টি বানিয়েছিলেন, ভগবান দাস বসেছিলেন, নতুন যুক্ত হওয়া ব্যবসায়ীদের মধ্যে 2 জন এসেছিলেন। মেহতা সাহেব অভিনবর হাত ধরে বললেন, বাবা, তুমি এই কোম্পানিটাকে শুধু বাঁচাওনি, নতুন করে তৈরি করেছ। অভিনব বলল, এটা আপনারই কোম্পানি, আমি শুধু সেটাই করেছি যা আপনি 20 বছর আগে করতেন। কমলা দেবীর চোখ জলে ভরে এলো। সেই রাতে অভিনব তার ছোট্ট ঘরে বসেছিল। বাইরে দেওঘরে ঠান্ডা হাওয়া বইছিল। সে ডায়েরি খুলে লিখল, বাবা বলেছিলেন আমি অ্যাপেন্ডিক্স। হয়তো তিনি ঠিকই বলেছিলেন। অ্যাপেন্ডিক্স বাদ দিলে ব্যথা শেষ হয়ে যায়। আমি বেরিয়ে এসেছি, ব্যথা শেষ হয়েছে কিনা জানি না, তবে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছি, আর এই জায়গাটা কেউ আমাকে দেয়নি, নিজে তৈরি করেছি। সে ডায়েরি বন্ধ করল। জানলার বাইরে তারা দেখা যাচ্ছিল। আজ আকাশে মেঘ ছিল না। কয়েক মাস পর দেওগড়ের সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি হয়ে উঠল মেহতা কার্গো। 3টে গাড়ি এখন একসাথে চলছিল। ভগবান দাসের সাথে 3 জন নতুন লোক যুক্ত হয়েছিল। মেহতা সাহেব প্রতিদিন সকালে অফিসে আসতেন, আর তার চোখে মুখে সেই দীপ্তি ছিল যা 20 বছর আগে ছিল। একদিন অভিনবর ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। সে ফোন তুলল। অভিনব? গলাটা পরিচিত ছিল। সেটা তার বাবা ছিলেন। অভিনবর হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর সে বলল, হ্যাঁ বাবা। দীপশিখা সব বলেছে। রমেশচন্দ্র থামলেন। তুই যা করেছিস? হ্যাঁ। এক দীর্ঘ নিস্তব্ধতা। তুই ঠিক করেছিস, শুধু এটুকু বললেন আর ফোন কেটে গেল। ছোট্ট 3টি শব্দ, কিন্তু সেই 3টি শব্দের মধ্যে এমন সব কিছু ছিল যা অভিনব বছরের পর বছর ধরে শুনতে চাইছিল। সে ফোন রাখল আর জানলা দিয়ে বাইরে তাকালো। দেওগড়ের সকাল। বাজার তখন জাগছিল। মেহতা কার্গোর একটা গাড়ি অফিস থেকে বেরোচ্ছিল। অভিনব ডায়েরিটা তুলে শেষ লাইনটা লিখল, যে নিজেকে প্রমাণ করতে চায় তার কারো অনুমতির দরকার নেই, শুধু একটা জেদ দরকার। এই গল্প এখানেই শেষ হলো। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে এবং জীবনের সত্য শিক্ষা দেওয়ার মতো এরকম আরও গল্প শুনতে চান, তবে আমাদের ইউটিউব চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে কোনো গল্প বাদ না যায়। আর মন্তব্যে নিজের এবং নিজের শহরের নাম লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রতিটি গল্পেই একটি নতুন শিক্ষা রয়েছে, প্রতিটি শিক্ষাতেই একটি নতুন পথ রয়েছে। আপনাদের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।